হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে নার্সিং নোটস। আগের দিন আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসারের জিএনএম নার্সিংয়ের প্রথম শিফট আলোচনা করেছিলাম। প্রথম শিফটের 29টা কোয়েশ্চেন আমরা করেছিলাম চাইল্ড হেলথ নার্সিংয়ের আগে পর্যন্ত। দেখে নাও, তো আমরা লাস্ট কোয়েশ্চেন 29 নাম্বার এটা আলোচনা করেছিলাম। তো আজ আমরা আলোচনা করব চাইল্ড হেলথ নার্সিং ইনক্লুডিং এসেন্সিয়াল নিউবর্ন কেয়ার। এটাতে 2025-এ 4টি কোয়েশ্চেন এসেছিল, মানে 8টা নাম্বার। তো দেখো প্রথম প্রশ্ন কি এসেছিল, হুইচ অফ দ্য ফলোয়িং চাইল্ডহুড কন্ডিশনস প্রেজেন্টস উইথ হোর্সনেস, এ বার্কিং কাফ, নয়েজি ব্রিদিং অ্যান্ড ডিফিকাল্ট ব্রিদিং। তো কোন জিনিসটা এই কন্ডিশনের সাথে ম্যাচ খাচ্ছে? অপশনগুলো দেখো, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ক্রুপ অর পার্টুসিস। তো এটার মধ্যে সঠিক আনসারটি হচ্ছে ক্রুপ, কারণ ক্রুপ আমরা জানি সোয়েলিং অ্যারাউন্ড দ্য ল্যারিংস, ট্রাকিয়া অ্যান্ড ব্রঙ্কাই। এটা ভাইরাল ইনফেকশনের জন্য হয়ে থাকে, যার জন্য যে মেন সাইন সিমটমগুলো আমরা পড়ি সেটাই হচ্ছে বার্কিং কাফ, ইন্সপিরেটরি স্ট্রাইডার, হোর্সনেস অ্যান্ড রেসপিরেটরি ডিফিকাল্টি। তোমাদের সেম টু সেম এখানে সাইন সিমটমগুলো বলে দিয়েছে। যেটা পার্সনরা মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করে সেটা হলো এটাকে নিউমোনিয়ার সাথে গুলিয়ে ফেলে, কিন্তু তোমরা নিউমোনিয়ার সাথে এটার মেন ডিফারেন্সটা জেনে রাখবে। মেন ডিফারেন্সটা হলো যখন লাং প্যারেনকাইমাতে ইনফেকশন হয় সেটাকে আমরা নিউমোনিয়া বলে থাকি, যেটার মেন সাইন সিমটম হলো ফিভার, চেস্ট ইনডোয়েলিং অ্যান্ড ক্র্যাকলস অ্যান্ড নট এ বার্কিং কাফ অর স্ট্রাইডার। মানে নিউমোনিয়াতে যেগুলো দেখা যাবে এবং ক্রুপে যেগুলো দেখা যাবে সেগুলো ডিফারেন্ট, কখনোই দুটো মার্জ করবে না। এই জিনিসটাই হচ্ছে তোমাদের এই কোশ্চেনে জানতে চেয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং লোগোস রিপ্রেজেন্ট এ আন্ডার 5 ক্লিনিক। তোমরা ইমাজিন করো আন্ডার 5 ক্লিনিকের যে লোগোটা ছিল সেটা এই অপশনগুলোর মধ্যে কোনটির সাথে ম্যাচ খাচ্ছে। তো সঠিক আনসারটি দেখো, অপশন এ লার্জ ট্রায়াঙ্গেল উইথ 4 স্মলার ট্রায়াঙ্গেলস উইথ সেন্টার 1 ইন রেড। দেখো এখানে আমি ছবিটা দিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ট্রায়াঙ্গেলের মধ্যে 4টে মোট ট্রায়াঙ্গেল রয়েছে, যেটার 3 কোণায় 3টে এবং মাঝেরটা সেন্টারে রেড কালার করা আছে, যেটাকে আমরা ইন্ডিকেট করি ফ্যামিলি প্ল্যানিং বলে। উপরের যে ট্রায়াঙ্গেলটা রয়েছে সেটা কেয়ার ইন ইলনেস, বাঁ সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রিভেন্টিভ কেয়ার, এবং ডান সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রোথ মনিটরিং, এবং সমস্তটাকে কভার করে রয়েছে হেলথ এডুকেশন। তো এটাই হচ্ছে আন্ডার 5 ক্লিনিক। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্ড সেফেস্ট ইনসারশন ডেপথ ফর অ্যান এনেমা টিপ ইন অ্যান ইনফ্যান্ট। ইনফ্যান্টের ক্ষেত্রে এনেমা টিপ আমরা কত ইঞ্চ পর্যন্ত ইনসার্ট করতে পারবো? অপশনগুলো দেখো, 4.5 to 5 ইঞ্চ, 3.5 to 4 ইঞ্চ, 2.5 to 3 ইঞ্চ এবং 1 to 1.5 ইঞ্চ। তো এখানে সঠিক আনসারটি হবে অপশন 4, 1 to 1.5 ইঞ্চ। প্রপার ডেপথ অফ দ্য চাইল্ডের হয় 1 to 2 ইঞ্চ, যেটা এনেমার ডেপথ হয়ে থাকে 1 to 2 ইঞ্চ, এর বেশি কখনোই নয়। এবং অ্যাডাল্টের ক্ষেত্রে 3 to 4 ইঞ্চ। এটা হচ্ছে এনেমা দেওয়ার ক্ষেত্রে চাইল্ড এবং অ্যাডাল্টদের ডেপথ, ইনসারশনের ডেপথ। Next question, the main purpose of nebulization in pediatric patient is to administer oral medication. Nebulization তো আলাদা জিনিস, oral medication হবেই না। Deliver medication directly to the airway as a mist. Mist মানে হচ্ছে ছোট ছোট যে এয়ারের বাবেলসগুলো থেকে থাকে জলের, সেগুলোকে বলা হয়। তো যখন আমাদের মনে করে দেখো নেবুলাইজেশন দেওয়া হয় তখন গ্যাস ফর্মে মানে হচ্ছে একটা ভেপার ফর্ম তৈরি করে মেডিসিনটাকে সেটা ট্রান্সফার করা হয় ডাইরেক্টলি আমাদের এয়ারওয়েতে। তো সঠিক আনসারটি হবে অপশন 2, ডাইরেক্টলি বা ডেলিভার মেডিকেশন ডাইরেক্টলি টু দ্য এয়ারওয়ে অ্যাজ এ মিস্ট। নেক্সট দেখে নাও, মেন্টাল হেলথ নার্সিং। মেন্টাল হেলথ নার্সিংয়ের ক্ষেত্রেও 4টে কোয়েশ্চেন এসেছে, যার টোটাল মার্কস হচ্ছে 8। প্রথম প্রশ্ন দেখো, হাউ ওয়াজ দ্য টার্ম lunatic defined in Indian Lucency Act 1912? 1912-এ ইন্ডিয়ান লুসেন্সি অ্যাক্ট একটা টার্ম ইউজ করেছিল যেটা হচ্ছে লুনেটিক। এটার সঠিক মিনিংটা কি? দেখো অপশনগুলো, এ মেন্টাল হসপিটাল ফর পিপল উইথ আনসাউন্ড মাইন্ড, এ পার্সন উইথ বিহেভিয়ারাল ডিস্টারবেন্স, অ্যান ইডিয়েট অর এ পার্সন অফ আনসাউন্ড মাইন্ড, এ পার্সন উইথ ম্যাল অ্যাডজাস্টমেন্ট ইন লিভিং। তো সঠিক আনসারটি হবে অপশন 3, অ্যান ইডিয়েট অর এ পার্সন অফ আনসাউন্ড। এটা আমাদের যে 3/305 যে সেকশনটা বেরিয়েছিল ইন্ডিয়ান লুসেন্সি অ্যাক্ট 1912-এ, সেখানেই এই লুনেটিক কথাটার উল্লেখ করা হয়েছিল এবং এর ডেফিনেশন হিসাবে দেওয়া হয়েছিল অ্যান ইডিয়েট অর এ পার্সন অফ আনসাউন্ড মাইন্ড। দেন নেক্সট কোয়েশ্চেন দেখো, which of the following phases of a therapeutic relationship is primarily focused on exchanging feelings, evaluating progress and reinforcing gains? এটা তোমরা ভালোভাবে ভাবো যে এক্সচেঞ্জ করছে ফিলিংস, ইভ্যালুয়েট করছে প্রোগ্রেস, মানে তার সমস্ত কমপ্লিট হয়ে গেছে ইমপ্লিমেন্টেশন, তারপর সে প্রোগ্রেসকে ইভ্যালুয়েট করছে, অ্যান্ড রিইনফোর্সমেন্ট গেন, সে কতটা গেন করেছে সেটাগুলোকে রিইনফোর্স করছে। তো এটা কোন স্টেজের আন্ডারে হবে? ওরিয়েন্টেশন ফেজ, ওয়ার্কিং ফেজ, প্রি ইন্টারাক্টিভ ফেজ অর টার্মিনেশন ফেজ? তো সঠিক আনসারটি হবে টার্মিনেশন ফেজ। দেখো ফেজগুলো আমি আলোচনা করে দিচ্ছি। প্রি ইন্টারাকশন ফেজ মানে হচ্ছে যখন পেশেন্ট অ্যাডমিট হয়নি বা পেশেন্টের সাথে আমাদের ডাইরেক্ট কোনো থেরাপিউটিক কমিউনিকেশনে এখনো পর্যন্ত যায়নি, সেই ফেজটাকে আমাদের বলা হয় প্রি ইন্টারাক্টিভ ফেজ। দেন ওরিয়েন্টেশন ফেজ মানে পেশেন্টের সাথে আমাদের একটা ট্রাস্ট বিল্ড হচ্ছে, মানে একটা ওরিয়েন্টেশন হচ্ছে, আইডেন্টিফিকেশন ডাটা হতে পারে, সেটা তার সাথে কি হয়েছে না হয়েছে খুঁটিনাটি আমরা জিজ্ঞাসা করে থাকি, তাদের সাথে একটা কমিউনিকেশন বিল্ড করে থাকি, সেই জিনিসটা। ওয়ার্কিং ফেজে আমরা তাকে সমস্ত ধরনের কেয়ার, সমস্ত ধরনের মেডিকেশন প্রোভাইড করে থাকি, এবং টার্মিনেশন ফেজে যখন পেশেন্টের নিডগুলো ফুলফিল হয়ে যায়, পেশেন্ট সুস্থ হয়ে যায়, তখন আমরা সেই যে ফিলিংসটা সেটাকে এক্সচেঞ্জ করি এবং যে সমস্ত সে এখান থেকে পাওনা পেলো বা কেয়ার পেলো সেগুলোকে আমরা রিইনফোর্সমেন্ট করে টার্মিনেট করি সমস্ত প্রসেসটাকে।
আশা করছি বোঝা গেছে, সহজে বললাম। যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমরা এটাকে মাথায় রেখে আনসারগুলো করতে পারবে। The next question, which of the following best describes the primary goal of মিলি থেরাপি? মিলি থেরাপির ক্ষেত্রে প্রাইমারি গোল কোনটা বলছে? দেখো অপশনগুলো, রিস্ট্রাকচারিং ম্যাল অ্যাডাপটিভ পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি ইন্টারাকশনাল স্টাইল, এটা তো ফ্যামিলি থেরাপি বোঝাই যাচ্ছে। দেন এক্সপ্লোরিং পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি ডাইনামিক ইন রিলেশন অফ সাইকোপ্যাথোলজি, এটা সাইকোথেরাপি বোঝা যাচ্ছে। প্রোভাইড এ থেরাপিউটিক অ্যান্ড সাপোর্টিভ সোশ্যাল এনভায়রনমেন্ট ফর পেশেন্ট, দেন স্ট্রেনথেনিং এক্সটার্নাল রিইনফোর্সমেন্ট অ্যান্ড প্যারেন্টাল কোপিং মেকানিজম। তো দেখো এই ক্ষেত্রে মিলি থেরাপির ক্ষেত্রে আমরা কি করে থাকি, একটা থেরাপিউটিক এবং সাপোর্টিভ সোশ্যাল এনভায়রনমেন্ট প্রোভাইড করে থাকি পেশেন্টের জন্য। তো অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। Next question, which of the following best describes thought broadcasting according to Carl Snyder classification of first rank symptoms in psychotic disorder? তো সাইকোটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে কার্ল স্নেইডার যে ক্লাসিফিকেশনটা দিয়েছিল ফার্স্ট র্যাঙ্ক সিমটমসের ক্ষেত্রে, সেক্ষেত্রে থট ব্রডকাস্টিং মানে কি? দেখো থট ব্রডকাস্টিং মানে আমরা জানি যে কোনো একটা পার্সন যেটা মনে মনে ভাবছে, সে ভাবছে মনে করছে আমি যেটা ভাবছি সেটা সবাই শুনে ফেলছে, সবার কাছে ছড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে থট ব্রডকাস্টিং। তো অপশনগুলো দেখে নাও কোনটা সঠিক আনসার হবে। দ্য বিলিফ দ্যাট থট আর বিং রিমুভড ফ্রম ওয়ান্স মাইন্ড বাই অ্যান এক্সটার্নাল ফোর্স, মানে এখানে ফোর্সফুলি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, এটা কিন্তু নয়। দ্য সেন্সেশন দ্যাট ওয়ান্স থটস আর এসকেপ ইন্টু দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড ফর আদার টু হিয়ার, মানে এইটা সে মনে মনে যেটা ভাবছে, সে ভাবছে যে বাকি ওয়ার্ল্ডের যে পার্সনরা রয়েছে তারা সেটা শুনে ফেলছে। তো সঠিক আনসারটি হবে অপশন 2। তো প্রথম যেটা বলেছে যে এক্সটার্নাল ফোর্স দ্বারা কোনো একজন মাইন্ডে যেটা চলছে সেটাকে রিমুভ করে নেওয়া, এটা অ্যাকচুয়ালি থট উইথড্রল। 3 নম্বর অপশনে দেখো এটাকে কি বলবো, দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়ান্স অ্যাকশনস অর ইম্পালসেস বিং কন্ট্রোলড অর ইনফোর্সড বাই অ্যান এক্সটার্নাল এজেন্সি, এটা হচ্ছে একটা প্যাসিভিটি এক্সপিরিয়েন্স, যেটাতে মনে হচ্ছে তাকে বাইরের কোনো পার্সন কন্ট্রোল করছে। দ্য বিলিভ দ্যাট ওয়ান্স থট আর নট দেয়ার ওন বাট আর বিং ইনসার্টেড ইন্টু দ্য মাইন্ড বাই অ্যান এক্সটার্নাল ফোর্স, তো এটা হচ্ছে যে থট ইনসার্শন। তো আমরা প্রথমটা দেখলাম থট উইথড্রল, তারপর থট ব্রডকাস্টিং এবং লাস্ট এটা হচ্ছে থট ইনসার্শন। তো নেক্সট দেখো কমিউনিটি হেলথ নার্সিং। কমিউনিটি হেলথ নার্সিং থেকেও 4টে কোয়েশ্চেন এসেছে, মানে 8টা নাম্বার। তো দেখো প্রথম প্রশ্ন কি এসেছে, হুইচ অফ ইজ ট্রু রিগার্ডিং দ্য ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি? ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ক্ষেত্রে কোনটা সঠিক? তো দেখো ফার্স্ট হচ্ছে গভর্নমেন্ট রেগুলেটরি বডি, প্রাইভেট কর্পোরেট focused or profit, voluntary humanitarian organization and local government agency। তো ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি যেটা 1920-তে এস্টাবলিশ হয়েছিল, ইট ইজ এ নন গভর্নমেন্টাল ভলেন্টারি হিউম্যানিটেরিয়ান বডি। আমরা যেটা জানি যে এক্ষেত্রে কোনো কিন্তু গভর্নমেন্ট নির্দিষ্ট কোনো বডি নেই, হিউম্যানিটেরিয়ান বডি। এটা কেন হয়েছিল, কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট, প্রোভাইডিং রিলিফ ডিউরিং ডিজাস্টার অ্যান্ড সাপোর্টিং হেলথ সার্ভিসেস অ্যাক্রস ইন্ডিয়া, রেড ক্রস সোসাইটি এটা। তো সঠিক আনসারটি হবে অপশন 3, ভলেন্টারি হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। What was major focus of NACP1? NACP1 এর major ফোকাসটা কি? When the government of India launched the first national AIDS control program, AIDS control প্রোগ্রামের ক্ষেত্রে NACP1 এর মেজর রোলটা কি? তো এক্ষেত্রে দেখো মেজর রোল হচ্ছে এস্টাবলিশ অফ সার্ভিলেন্স অ্যান্ড সেফ ব্লাড সিস্টেম উইথ অ্যাওয়ারনেস জেনারেশন। তো এটা হচ্ছে সঠিক আনসার, কারণ অন্যান্যগুলো দেখো ন্যাশনাল ওয়াইড স্কেল আপ অফ ART সার্ভিস, ART সার্ভিসের স্কেল আপ করাটা এটা নয়, সার্ভিলেন্স করাটা মেন, এবং সেফ ব্লাড সিস্টেম যেটা হচ্ছে যে কারণ এর যেটা ব্লাড কন্ট্যাক্ট বা প্যারেন্টেরা রুট থেকে একটা পার্সন থেকে অন্য পার্সনের কাছে যাচ্ছে, তো এক্ষেত্রে অ্যাওয়ারনেস জেনারেশন করা। Next question, which of the following is not an effective strategy for কালাজ্বর control as per National Vector-Borne Disease Control Program? তো কালাজ্বরের ক্ষেত্রে ভেক্টর-বর্ন কন্ট্রোল প্রোগ্রামের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? তো ফার্স্ট দেখো আর্লি ডায়াগনোসিস অ্যান্ড কমপ্লিট কেয়ার ম্যানেজমেন্ট, এটা সঠিক নয়। ভেক্টর কন্ট্রোল মেজার্স যেমন হচ্ছে ইনসেকটিসাইড স্প্রেইং, দেন কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড হেলথ এডুকেশন, এটা সঠিক। ম্যান্ডেটারি ভ্যাকসিনেশন ফর সিটিজেন ইন দ্য এন্ডেমিক এরিয়াস, তো এক্ষেত্রে কোনটা সঠিক নয়? দেখো অপশন 4 হচ্ছে সঠিক নয়, কারণ আমরা জানি কালাজ্বরের ক্ষেত্রে এখনো কোনো অ্যাপ্রুভ ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, যেটা দ্বারা আমরা কোনো একটা পপুলেশনকে দিলে সেই পপুলেশন আর কালাজ্বরে এফেক্ট করবে না। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভেক্টরকে যেটা দিয়ে ছড়াচ্ছে মানে মসকিউটোটাকে আমাদের প্রিভেন্ট করতে হবে, মারতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যে ইনসেকটিসাইড স্প্রে থাকবে, তারপর আর্লি ডায়াগনোসিস করা, দেন যে সমস্ত সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করা, হেলথ এডুকেশন করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এক্ষেত্রে করা হয়। Next question, what is the main reason for population growth in stage 2 of the demographic transitional cycle? Okay, demographic transitional cycle তোমরা সবাই জানো, এক্ষেত্রে 5টা স্টেপ থেকে থাকে। তো সেই স্টেপের মধ্যে স্টেজ 2 মানে হচ্ছে স্টেজ 2 তে আমাদের থাকে আর্লি এক্সপ্যান্ডিং, এক্ষেত্রে কোনটা সঠিক? তো দেখো এ সাডেন ইনক্রিজ অফ দ্য বার্থ রেট ডিউ টু ইমপ্রুভ কন্ডিশন, এ ডিক্রিজ ইন দ্য ডেথ রেট হোয়াইল দ্য বার্থ রেট রিমেন হাই, এ সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন পপুলেশন ডিউ টু ইমিগ্রেশন, অর বোথ বার্থ অ্যান্ড ডেথ রেট ফুললি স্টিমুলেটেড সাইমালটেনিয়াসলি। তো এক্ষেত্রে সঠিক আনসারটি হবে অপশন বি, ডিক্রিজ ইন দ্য ডেথ রেটটা ডিক্রিজ করছে, আর বার্থ রেট রিমেন হাই, বার্থ রেটটা আমার হাই থাকছে কিন্তু রিমেনিং থাকছে, মানে ওটা আর বাড়ছেও না কমছে না, আর্লি এক্সপ্যান্ডিং ফেজ।
নেক্সট দেখো মিডওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং, এক্ষেত্রে আমাদের কোশ্চেন এসেছে 7টা মানে 14টা নম্বর। তাহলে তোমরা বুঝতে পারছো মিডওয়াইফারিটাও আমাদের কিন্তু WBHRBর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। হোয়াট ইজ দ্য আদার নেম অফ লোকিয়া রুব্রা, লোকিয়া রুব্রার আদার নেম কি? তো এখানে দেখো লোকিয়া অ্যালবা, লোকিয়া সেরোসা, লোকিয়া ক্রুয়েন্টা, পোস্টপার্টাম লিউকোরিয়া। এক্ষেত্রে হচ্ছে যে লোকিয়া ক্রুয়েন্টা হচ্ছে যে আমার আদার নেম অফ লোকিয়া রুব্রা, কারণ ক্রুয়েন্টা একটা ল্যাটিন ওয়ার্ড যেটার মানে হচ্ছে যে অ্যাক্টিভ ব্লিডিং। তো এক্ষেত্রে দেখো আমরা জানি যে লোকিয়া রুব্রা হচ্ছে যেটা আমাদের ডেলিভারির পরে যে 3 থেকে 4 দিন রেড কালারের ব্লিডিং হয়ে থাকে, রেড ব্লাড সেল থেকে থাকে, ব্লিডিং থাকে, তারপর হচ্ছে যে সেড থাকে, যে সমস্ত আমাদের সেড অ্যামনিওটিক ফ্লুইডের অংশ, অ্যামনিওটিক স্যাকের কোনো অংশ, এগুলো আমাদের বডি থেকে রিমুভ হয়। তো এই জিনিসটাকে লোকিয়া রুব্রা বলে, যেখানে ব্লাড থাকে, সেই জন্যই ব্লাড থাকার জন্য এটাকে লোকিয়া ক্রুয়েন্টাও বলা হয়। Who is known as the first female midwifery or first female physician in ancient Athens was distinguished herself as a man to study medicine? তো এক্ষেত্রে সঠিক আনসারটি হবে অ্যাগনোডিস। এখানে বলেছে যে ফার্স্ট মিডওয়াইফারি বা ফার্স্ট ফিমেল ফিজিশিয়ান ছিল, তাকে ডিস্টিংগুইশ করা হয়েছিল যে মেডিসিন পড়ার ক্ষেত্রে, ডক্টরি পড়ার ক্ষেত্রে। তো কে করেছিল সেটা হচ্ছে অ্যাগনোডিস। Which of the following measurement is most indicative of fetal growth during a prenatal visit? Prenatal visit এর ক্ষেত্রে fetal growth আমরা কি করে চেক করে থাকি? তো maternal weight gain, না fundal height, না maternal hemoglobin level or maternal heart rate? তো এই ক্ষেত্রে সঠিক আনসারটি হবে fundal height। fundal height দেখে আমরা fetal growth কে মেজার করতে পারি। Fertilization usually occur in which part of the female reproductive tract? এটা সবাই জানি, fallopian টিউবের অ্যাম্পুলা অফ ওয়াটারে আমাদের ফার্টিলাইজেশন হয়ে থাকে। এখানে দেখো একটা কোয়েশ্চেন বলেছে, রিড দ্য গিভেন অ্যাসারশন এ অ্যান্ড রিজন অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন বেসড অন দ্য অ্যানালাইসিস অফ দিস স্টেটমেন্ট। দুটো স্টেটমেন্ট তোমাদের বলে দিয়েছে, তার ক্ষেত্রে দুটোর মধ্যে রিলেশনটা কি সেটা তোমাদের অপশন থেকে বার করতে হবে। তো অপশন এ দেখো, অ্যাসারশন এ দেখো কি বলেছে, ফর এ নিউবর্ন ডেলিভার বাই অ্যান HIV পজিটিভ মাদার, স্ট্যান্ডার্ড প্রোটোকল dictates that the infant must start a prophylactic course of antiretroviral therapy ART immediately, ideally within 6 to 12 hours of birth। ঠিক আছে, কোনো একটা মাদার প্রেগনেন্ট HIV পজিটিভ মাদারের থেকে যে বেবিটা হয়েছে তাকে ইমিডিয়েটলি ART থেরাপি দিতে হবে উইদিন 6 to 12 আওয়ার্সের মধ্যে। এই রিজনটা কি বলছে দেখো, দ্য গোল অফ ইমিডিয়েট নিউবর্ন ART prophylaxis is to prevent the vertical transmission of virus by treating any HIV that may have crossed the placenta or been acquired during the birth process, thereby minimizing the risk of mother to child transmission। ঠিক আছে, তো অপশন দেখো, অপশন দেখে আনসার করো। বোথ এ অ্যান্ড আর আর ট্রু, আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটা সঠিক আনসার হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এটাকে আমাদের একটা স্টেটমেন্ট বলেছে, যেটা রিজন কি রিজনে আমাদের দেওয়া হচ্ছে সেটা কিন্তু ভালোভাবে এক্সপ্লেন করা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, which diameter of the fetal skull extend from the junction of the neck and floor of the mouth of the center of the anterior frontal? ওকে, মানে নিচের ক্ষেত্রে নেক অ্যান্ড ফ্লোর অফ দ্য মাউথ থেকে অ্যান্টেরিয়ার ফ্রন্টালের সেন্টার পর্যন্ত যাচ্ছে। তো এটাকে বলা হয় সাবমেন্টোব্র্যাগমাটিক। তোমাদের এই যে ফিটাল স্কালের ডায়ামিটারগুলো আমি একটা ভিডিওতে ভালোভাবে এক্সপ্লেন করেছি, তোমরা কিন্তু এটা খুব ভালো করে পড়বে। যেমন দেখো এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, এটার অন্যটা তোমাদের দিতেই পারে, তো সেক্ষেত্রে তোমাদের এই ডায়ামিটারগুলো প্লাস হচ্ছে ফিমেল পেলভিসের যে ডায়ামিটারগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন রিলেশন টু দ্য ইন্ডিয়ান মাদার অ্যান্ড চাইল্ড ট্র্যাকিং সিস্টেম হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউটস অ্যান্ড এথিক্যাল অ্যান্ড লিগাল কনসার্ন? তো দেখো অপশনগুলো, ইমপ্রুভ মনিটরিং অফ দ্য মাদার হেলথ আউটকাম, সিকিউরিটি অফ সেন্সিটিভ পার্সোনাল ডাটা, streamline reporting and healthcare providers, then better tracking of immunization schedule। তো এক্ষেত্রে কোনটা সঠিক আনসার হবে সেটা হচ্ছে সিকিউরিটি অফ সেন্সিটিভ পার্সোনাল ডাটা। লিগাল কনসার্ন এবং এথিক্যাল কনসার্ন হচ্ছে যে কোনো পার্সোনাল ডাটাকে কোন মাদার HIV, কোন মাদারের হাই রিস্ক রয়েছে, কি প্রবলেম রয়েছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই কনফিডেন্সিয়াল। তো সেগুলোকে আমাদের পার্সোনাল ডাটাগুলোকে ভালোভাবে সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে। নেক্সট টপিক দেখো, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট। এখান থেকে দুটো কোয়েশ্চেন আসবে, মানে 4টে নাম্বার। তো প্রথম প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য লেটার এস প্রাইমারিলি রিপ্রেজেন্ট ইন দ্য অ্যাক্রোনিম পোর্টস্কোপ ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থিওরি? এই যে থিওরিটা আমাদের দেওয়া হয়েছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে পোর্টস্কোপ, তো এক্ষেত্রে এস স্ট্যান্ড ফর স্টাফিং। ঠিক আছে, এর স্ট্যান্ড ফর স্টাফিং। পোর্টস্কোপের ক্ষেত্রে আমাদের যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো হলো প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কোঅর্ডিনেটিং অ্যান্ড বাজেটিং। এই জিনিসগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। তো এস স্ট্যান্ড ফর স্টাফিং। Next and last question, which of the following is a potential major drawback of poorly implemented laissez-faire leadership approach? এটার যে ড্রব্যাকটা সেটা হলো ল্যাক অফ টিম কোঅর্ডিনেশন অ্যান্ড ক্ল্যারিটি অফ রোলস লিডিং টু লো প্রোডাক্টিভিটি। তো আমাদের যে কোঅর্ডিনেশনের ল্যাক রয়েছে সেটা এবং ক্ল্যারিটি রয়েছে রোলের ক্ষেত্রে, সেটাই কিন্তু লো প্রোডাক্টিভিটির জন্য কারণ। এটাই হচ্ছে আমাদের laissez-faire লিডারশিপ অ্যাপ্রোচের মেন ড্রব্যাক।
তো পরের শিফট দেখো 2 থেকে 3টে PM আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করছি তোমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হচ্ছে। এর মধ্যেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমরা কমেন্টে আমাকে বলতে পারো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য।